তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, সেকেন্ড ফ্লাইটটা মিস হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। শিকারায় বসে আছি, ঝড় এসছে, আর এখানে কোনো মতে শিকারাটার সাইডে আটকে রেখেছে। দূরে একটা শিকারা উল্টে গেছে বলে আমাদের কাছে খবর আছে। খুব খারাপ অবস্থা। গাড়িটা চুম্বকের আকর্ষণে পেছনের দিকে সরে যাচ্ছে। ম্যাগনেটিক হিলের সামনে আমরা রয়েছি। ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোডে আমরা রয়েছি, খারদুংলা পাস। এখানে নিঃশ্বাসের বেশ সমস্যা হয়। 10 মিনিটে বেশি দাঁড়ালে এখানে নিঃশ্বাস নেওয়া কিন্তু মুশকিল হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা চলেছি আমাদের এক স্বপ্নের রাজ্য ঘুরে দেখতে। সেই রাজ্য ঘোরার জন্য আমরা দমদম এয়ারপোর্ট থেকে ধরে নিয়েছিলাম ফ্লাইট। প্রথম ফ্লাইটটা ছিল ভিস্তারার, যেখানে আমাদের কমপ্লিমেন্টারি খাবারও দিয়েছিল। এবং তারপরে দিল্লি থেকে আমরা ধরেছিলাম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট। এবার দেখাও। ওই যে বলছিলাম, এক স্বপ্নের যাত্রা, যে যাত্রায় আমরা চলে গেছিলাম ভূস্বর্গ কাশ্মীরে। সেখান থেকে আমাদের ট্যুর ছিল লেহ লাদাখের দিকে। হ্যাঁ, থাম্বনেল দেখে তো বোঝাই গেছে। এই পর্বে আমরা লেহ লাদাখ সম্পর্কে বিভিন্ন তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, ফ্লাইট থেকে কাশ্মীরের পাহাড়ের সৌন্দর্য কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমরা এই যে লেহ লাদাখ জার্নি, এটা শুরু করেছিলাম কাশ্মীর থেকে। কাশ্মীরের শ্রীনগরে আমরা প্রথম ফ্লাইটে করে এসেছিলাম এবং শ্রীনগর থেকে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। এই পর্বে আমি তোমাদের সাথে আমাদের শ্রীনগরের থাকা এই যে হোটেল পাইনে আমরা ছিলাম, এছাড়া এখান থেকে কিভাবে আমরা লেহ লাদাখ ঘুরেছি সম্পূর্ণটা বর্ণনা করব। তবে অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমি কতগুলো পর্বে এগুলো ভাগ করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো আমাদের রুম। আমরা শ্রীনগর থেকে একটা 1000 টাকা দিয়ে প্রিপেড ট্যাক্সি করে চলে এসেছিলাম হোটেলে। একবারে বাজারের মধ্যেই ছিলাম। আমাদের এখানে একদিন স্টে ছিল। এখন রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না শ্রীনগরে, বেশ গরম এখানে। তা প্রায় কত 30-এর আশপাশে হবে টেম্পারেচার, কি তারও বেশি। কালকে তো দেখেছিলাম 30 ছিল। রাত্রিবেলাটা ঠান্ডা থাকে একটু, তবে গায়ে দেওয়ার মতো কিছু হয় না। একদিনের যে স্টে ছিল সেই দিন আমরা চলে গেছিলাম প্রথমে শঙ্করাচার্যের মন্দিরে। শঙ্করাচার্যের মন্দিরে যাওয়ার জন্য পার হেড 50 টাকা দিয়ে একটা অটো ভাড়া করতে হয় মন্দিরের কিছুটা দূরত্ব থেকে। তা আমরা চলে এসেছিলাম প্রথম সাইট সিন হিসাবে। আমাদের সাথে গাড়ি ছিল শঙ্করাচার্যের মন্দিরে। তো এখানে অনেকগুলো সিঁড়ি উঠতে হয়। একটু ধীরে ধীরে একটু দম নিয়ে নিয়ে উঠলে এই সিঁড়ি ওঠাটা খুব একটা সমস্যার কিছু না। এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলি, আমরা এই পুরো ট্যুরটা করেছিলাম নিউ যাত্রিক ট্রাভেলসের সাথে। তো তাদের প্রথম রুটটা এরকম ছিল যে ফার্স্ট একদিন, প্রথম দিন আমরা থাকবো শঙ্করাচার্যের মন্দিরে শ্রীনগরে। হ্যাঁ, মানে যেদিন পৌঁছাচ্ছি তার পরের দিনটা পুরোটা শ্রীনগরে থাকবো এবং সেখান থেকে আমরা লোকাল যে সাইট সিনগুলো আছে সেগুলো করব। তার প্রথম দর্শনীয় স্থান হিসাবে আমরা শঙ্করাচার্যের মন্দিরে গেছিলাম। শ্রী শঙ্করাচার্যের মন্দির এখানে খুবই বিখ্যাত। এবং এইটা দেখার পরে আমাদের ছিল বিভিন্ন বাগান দেখার পালা। মোঘলদের যে বিভিন্ন বাগান রয়েছে, যেমন নেহেরু গার্ডেন এবং আরও অনেক বাগান। টিউলিপ গার্ডেনটা এই সময় বন্ধ থাকে, কারণ টিউলিপ ফুল ফোটে না। সেইগুলো আমরা দেখেছিলাম। 30 টাকার টিকিট কেটে আমরা নেহেরু গার্ডেনে ঢুকে পড়েছিলাম। এবং এখানকার এখন অতটা ফুল না থাকলেও যা আছে তাতেই বেশ মনোমুগ্ধকর। নেহেরু বটানিক্যাল গার্ডেন। যদিও গরমটা বেশ ভালোই ছিল, কারণ আমাদের তো মূল ট্যুর এই কাশ্মীরের নয়, মূল ট্যুর ছিল লেহ লাদাখের। তো সেই জন্য এই সময়টায় একটু গরম থাকে। তাহলেও লোকের অভাব ছিল না, প্রচুর লোক ঘুরতে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ
কত সুন্দর সৌন্দর্য, গাছগুলো অন্য সময় যখন ফুলে ভরে থাকে এক অপরূপ দৃশ্য দেখতে লাগে। আমরা বেশ কিছুটা সময় এখানে কাটালাম, তারপর বেরিয়ে গেলাম। এন্ট্রি পয়েন্ট মোগল গার্ডেন নিষাদ। আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। হ্যাঁ, এখানেও নিষাদ টিকিট গার্ডেন। 30 টাকা করে। নিষাদ গার্ডেনের টিকিট কাটতে প্রথমে চলে গেলাম। আবার ঢুকে গেছি মোগল নিষাদ। এবং এই অসাধারণ মোগল নিষাদ গার্ডেন আমরা দেখতে ঢুকলাম। ডাল লেকের ঠিক বিপরীতেই এই গার্ডেনটা, আর এখানে সবাই কাশ্মীরি পোশাকে পরে ছবি তুলছে। এখানে এক একটি কাশ্মীরি পোশাক পরে ছবি তোলার এবং ছবি দেওয়ার মূল্য বলেছিল 200 টাকা করে, অর্থাৎ 5টা ছবি 1000 টাকা। বাগানের কিছু দৃশ্য তোমাদের সাথে ভাগ করে নিলাম। সকালবেলা এইসব গার্ডেন দেখার পরে একটু বেলা হওয়ার পরে আমরা এসছিলাম শিকারা চড়তে। কাশ্মীরে এসছি আর শিকারায় চড়বো না তা তো হয় না। একটা শিকারায় অনেক দরদস্তুর করে নিল 2000 টাকা, 4টে পয়েন্ট দেখাবে। তো আমরা শিকারায় চেপে পড়লাম এবং ডাল লেকের অসাধারণ সৌন্দর্য, যা ছোটোবেলা থেকে আমরা দেখেও আসছি, টিভিতেও দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি, সেই সৌন্দর্য আবার সামনে থেকে দেখতে পেয়ে চোখ ভরে গেল। শিকারায় যেতে যেতেই মার্কেটিং হচ্ছে, কিন্তু তার মধ্যে হলো এক সমস্যা। হঠাৎই প্রচণ্ড মেঘ করে প্রচুর ঝড় এলো, এবং এত জোরেই ঝড় এলো যে আমাদের নৌকোটাকে, শিকারাটাকে নিয়ে গিয়ে বেঁধে রাখতে হলো একটা ফ্লাইং বোটের সাথে। এবং সেখানে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। শুনলাম দূরে একটা নৌকো উল্টেও গেছে এবং খুব তাড়াতাড়ি তাদেরকে উদ্ধার করেছে কোস্টগার্ডেরা। আমাদের বেশ কিছুটা সময় লেগে গেল এখানে দাঁড়াতে, তাই জন্য রাত্রি হয়ে গেল। যদিও সন্ধ্যে 7টার সময় এখানে রাতের আলো হয় না, কিন্তু এই ঝড় জল বৃষ্টির জন্য চারিদিক অন্ধকার হয়ে গেল। যাই হোক, আমাদের শিকারা থেকে খুব ভালোভাবেই সেফলি পৌঁছে দেওয়া হলো আবার পারে, এবং আমরা বেশ এনজয় করলাম। তারপরে আমরা চলে এলাম ঠিক ডাল লেকেরই উল্টো দিকে বসা মার্কেটগুলোতে। হ্যাঁ, এখানে রাশি রাশি বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে। দেখতে দেখতে সময় শেষ হয়ে যাবে, কিন্তু দেখা শেষ হবে না। এত ধরনের জামা কাপড় থেকে শুরু করে অন্যান্য ব্যবহার্য জিনিস এখানে পাওয়া যাচ্ছে, এবং ঠিকঠাক দরদস্তুর করতে পারলে যথেষ্ট সস্তায়ও পাওয়া যাচ্ছে। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। কোথায় বৃষ্টি, কোথায় ঝড় আর মনে থাকলো না। তো আমরা তারপরে চলে যাচ্ছিলাম কার্গিলের উদ্দেশ্যে। তো এইখানে আমি দিয়েছি যে রুটটা কি আছে। দেখো, শ্রীনগর থেকে কার্গিল, লে, নোবরা ভ্যালি, প্যাংগং লেক হয়ে মানালি হয়ে আমরা ফিরে আসব। এই রুটে আমরা পুরো ট্যুর অ্যান্ড ট্রাভেলটা করেছিলাম। তো তোমাদের প্রথমে দেখালাম শ্রীনগর, সেখান থেকে যাব আমরা কার্গিল, কার্গিল থেকে লে হয়ে নোবরা ভ্যালি। আমরা কার্গিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে মাঝখানে পেলাম সোন নদী। সোন নদীর পাশে এক জায়গায় দাঁড়িয়ে ড্রাইভাররা খাওয়া দাওয়া করলো। আমরাও একটু সোন নদীর ছবি তুলে নিলাম। না, অত দূরে যেও না, কাছাকাছিই থাকো। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, দেখো সাবধান। আমাদের সাথে সুদীপ গেছিল। সুদীপ দাঁড়িয়ে বেশ কিছু ফটোশ্যুট করলো।
সোন নদীর এই কলকল আওয়াজ আর এই শান্ত পরিবেশ সত্যি মনকে খুব আনন্দ দেয়। এরপরে আমরা যত এগোতে থাকলাম আস্তে আস্তে পাহাড়ের রূপ যেন পাল্টাতে থাকলো। আমরা কার্গিলের উদ্দেশ্যে যাচ্ছি, তাই জন্য বেশ কিছু বরফের পাহাড় আমাদের চোখে পড়ল। দেখো, রাস্তা দিয়ে যেতে যেতে মনোমুগ্ধকর দৃশ্য। অমরনাথ যাত্রা শুরু হয়। আর এই যে জায়গাটা, এইখানে অমরনাথের ক্যাম্প বসে। হ্যাঁ, এটা বালতালের দিকে অমরনাথের ক্যাম্প এখানে বসেছে। আমরা দেখতে পাচ্ছি অমরনাথ যাত্রার জন্য ওইখানে তাঁবু খাটিয়ে লোকজন শুরু করে এখান থেকে যাত্রা। এরপর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দু চোখ ভরে দেখতে দেখতে আমরা আরও এগিয়ে চললাম কার্গিলের দিকে। এই পথে যাওয়ার জন্য সবার প্রথম পরে জজিলা পাস। জজিলা পাস দিয়ে আমাদের প্রথম কোনো পাস অতিক্রম করা শুরু হয়। এই পুরো রুটে অনেক পাস আছে। আমরা প্রথম শুরু করলাম জজিলা পাস দিয়ে। আমরা এখন রয়েছি জজিলা পাসে। আমরা এখন রয়েছি জজিলা পাসে। এখানে আই লাভ জজিলা বলে লেখা রয়েছে। আর এখানে খুব ঠান্ডা, সেই জন্য মাথায় চাপা দিয়ে নিয়েছি। বৃষ্টি হওয়ার দরুন এবং ওয়েদার মেঘলা থাকার দরুন এখানে ঠান্ডার পরিমাণটা কিন্তু বেশ বেশি ছিল। আমাদের ট্রাভেলার বলেছিল অতটা ঠান্ডা লাগবে না, সামান্য জ্যাকেট গায়ে দিলেই হয়ে যাবে, কিন্তু হয়নি। এখানে প্রচুর ঠান্ডা ছিল। তাই আমি সতর্ক করব, তোমরা যারা যাবে তারা অবশ্যই বেশ ভালো রকমের ভারী পোশাক নিয়ে রাখবে। ঠান্ডা না লাগলে তো খুলে রাখা যাবে, কিন্তু ঠান্ডা লাগলে তখন গায়ে দেওয়ার মতো কিছু না থাকলে খুব মুশকিল। আমরা এখান থেকে চললাম জিরো পয়েন্টের দিকে। জিরো পয়েন্টে মোটামুটি সারা বছরই বরফ থাকে বলে শুনেছি। এই রাস্তাটা সোনমার্গের থেকে আলাদা হয়ে যায় আর একটু এগিয়ে যায়। সোনমার্গ থেকে 7 থেকে 8 কিলোমিটারের ডিস্টেন্সে এই জিরো পয়েন্ট। যত আমরা এগোতে লাগলাম বরফের পরিমাণ তত বাড়তে থাকলো। এই জায়গাটায় আমাদের যেতে হবে যেখানে হলুদ করে দোকানপত্র রয়েছে। আর এই যে স্নো বাইক, এই স্নো বাইকে চেপে এখানে যেতে হবে। এখানে হেঁটে যাওয়া সম্ভবপর নয়, তার কারণ এখানে যে রাস্তায় বরফগুলো সেগুলো যথেষ্ট শক্ত বরফ এবং প্রচণ্ড পিচ্ছিল। সেখানে বরফের ধরনের জুতো পরলেও পা পিছলে হড়কে চলে যায়। তাই জন্য ওই স্নো বাইকই ভরসা। এখানে তোমরা একটু দরদস্তুর করো। আমাদের পোশাক এবং স্নো বাইকে করে ওখানে যাওয়া আসা এই নিয়ে পার হেড 1,500 টাকা করে নিয়েছিল। যতটা এগিয়ে যাবে এবং আরও এগিয়ে তুমি দরদস্তুর করতে পারবে, তত হয়তো আরও সস্তা পাবে। 1000 থেকে 1200, 1500 এর মধ্যেই পার হেড তুমি সমস্ত যাওয়া আসা এবং ড্রেস এগুলো পেয়ে যাবে। এই দেখো, এইভাবে স্নো বাইকে করে একজন রাইডার রাইড করিয়ে তোমাকে নিয়ে যাবে ওপরে।
বরফের মধ্যে এরকম রাইডের অভিজ্ঞতা আমার প্রথম, এবং বেশ ভালোই লাগলো। এটাতে আমি উঠছি ওদের পোশাক পরে। তবে তোমার কাছে যদি পর্যাপ্ত গরমের পোশাক থাকে তাহলে ওদের পোশাকটা না নিলেও চলে। ওই যে বললাম আমাদের পোশাকগুলো ছিল ব্যাগের মধ্যে ঢোকানো, লাগেজ ব্যাগ, আর আমরা পরে গেছিলাম হালকা পোশাক, কারণ ট্রাভেলার বলেছিল অতটা ঠান্ডা থাকে না। কিন্তু এমন বৃষ্টি হয়েছে যার জন্য ঠান্ডার পরিমাণ বেড়ে গেছে। টপে বসে 30 টাকা দিয়ে চা খাচ্ছি। 30 টাকার চা। এসছি, আবার নেমে যাবো। টোটাল প্যাকেজটা নিচে 1,500 টাকা, বেশি টাকা বসে আবার নিচে যাবো। মোটামুটি চিনিটা তো ভালো দিয়েছে, কিন্তু চিনিটা 50 টাকার কফি। দারুণ। এরকম পরিবেশে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমরা 0 পয়েন্ট থেকে বেরিয়ে যত এগোতে লাগলাম, দেখো বরফের ওয়াল, মানে যেন কেটে রাস্তা বার করা হয়েছে। সেখান দিয়ে আমরা চলতে লাগলাম কার্গিলের দিকে। আমরা কার্গিলে প্রবেশ করছি। এখানে লেখা ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি কার্গিল। প্রচণ্ড ঠান্ডা, হালকা হালকা বৃষ্টি। গেট পেলাম, তাই আমার হাত, এই গেট দিয়ে ঢোকেই কার্গিলের রাস্তা শুরু হবে। আমরা এসেছি কার্গিল। আমরা এখান থেকে প্রথমে গেলাম কার্গিল ওয়ার মেমোরিয়ালে। হ্যাঁ, 1999-এ যে কার্গিলের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের বিভিন্ন ধরনের ওয়েপন এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে, এবং যারা সেই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন তাদের স্মৃতিসৌধ এখানে রাখা হয়েছে। এখানে একটি শো দেখানো হয়, যেখানে কার্গিলের যুদ্ধ কিভাবে হয়েছিল সেই ঘটনা বর্ণিত রয়েছে। আমরা চলে এলাম কার্গিলের হোটেলে। এখানে এক রাত্রির থেকে কাল আমরা চলে যাব লেহর উদ্দেশ্যে। দূরত্ব অনেক বেশি হয়, মাঝখানে কার্গিলে হল্ট করতে হয়। পরদিন সকালে আমরা প্রথমে গেলাম এক মনাস্ট্রিতে। এখানে পাথরে খোদাই করা রয়েছে ভগবানের মূর্তি। 20 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকে দেখলাম এখানে মোটামুটি যে কটা মনাস্ট্রিতে যেতে হয়েছে সব জায়গাতেই টিকিটের ব্যবস্থা আছে। কোথাও 20 টাকা, কোথাও 30 টাকা, কোথাও 50 টাকা। মনাস্ট্রি চালানোর খরচা হিসাবে তারা এই চার্জেসগুলো নেয়। বন্ধুরা, যারা তোমরা আমার ভিডিওটা দেখছো, মন দিয়ে দেখছো, তারা একটা জিনিস লক্ষ্য করছো যে পাহাড়ের আদলগুলো দিনে দিনে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যেরকম পাহাড় দেখছিলাম, দেখো আস্তে আস্তে শুকনো মরু পাহাড়ের মতো পাহাড় দেখতে লাগছে। গাছপালার পরিমাণ ধীরে ধীরে কমে আসছে, এবং বিভিন্ন জায়গায় ছবিতে, ভিডিওয়ে, টিভিতে দেখা সেই লাদাখের যে পাহাড়, ন্যাড়া পাহাড়, সেই পাহাড় কিছুটা হলেও দেখতে শুরু করছে। সেই সবুজ ঘেরা পাহাড় পরিবর্তন হয়ে গাছপালা ছাড়া পাহাড়ের রাশি এখন কিন্তু আমাদের চোখে পড়ছে। দেখো দূর দূরান্ত পর্যন্ত এই নৈসর্গিক দৃশ্য যখন আমি এডিট করছি তখনও আমার চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। এরপরে আমরা এলাম নামকিলা পাস। হ্যাঁ, বলেছিলাম অনেকগুলো পাস আমরা পার করব। তো জোজিলা পাসের পরের দিন আমরা চলে এলাম নামকিলা পাসে। 12,000 ফিটের কিছু উচ্চতায় হাইট। আমরা এখন দাঁড়িয়ে আছি নামকিলা পাসে, 12,000 ফিটের কিছু বেশি উচ্চতা। পুরো শুষ্ক মরুভূমির মতো দেখতে লাগছে। আমরা যে লেহের কাছাকাছি। এরপরে
আমরা চলে এলাম আরও একটি মনাস্ট্রিতে। হ্যাঁ, এখানে 50 টাকা করে টিকিট। আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে দেখতে লাগলাম মনাস্ট্রি। তিব্বতীয় মনাস্ট্রি, সেই হাত দিয়ে ঘোরানো যে তাদের পদ্ধতি, যেখানে মন্ত্র নাকি হাওয়ায় উচ্চারিত হয়, মন্ত্র লেখা থাকে এর গায়ে, সেই জিনিস আমার স্ত্রী ঘোরাতে শুরু করলো। আমারও দেখে বেশ আনন্দ লাগলো। খুব শান্ত নির্মল পরিবেশে এই মনাস্ট্রি রয়েছে। যথেষ্ট বড় জায়গা জুড়ে। এখান থেকে ভেতরে ঢুকে এই ওপরে উঠে তবে মনাস্ট্রির যে মূল উপাসনা গৃহ, মূল টেম্পল, আমরা দেখছি এখন মুন ল্যান্ড। সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম মুন ল্যান্ড। মাটি। হ্যাঁ, মুন ল্যান্ড, চাঁদের মাটি। এখানকার যে মাটি, সেই মাটি নাকি তিলক মাটি। এই দিয়ে তিলক কাটা যায়, মুলতানি মাটির মতোই ব্যবহার করা যায় এবং হাতে নিলে ঝুরঝুরো হয়ে যায়। সেখান থেকে এলাম সঙ্গম ভিউ পয়েন্টে, আর দু চোখ ভরে দেখতে লাগলাম প্রকৃতির শোভা। সেখান থেকে আমরা চলে এলাম আরেক বাইক রাইডের পদ্ধতিতে। হ্যাঁ, এগুলো পাথুরে রাস্তার উপর দিয়ে চলা বাইক রাইড। আমাদের সাথে কয়েকজন এই রাইড করেছিল, তাদের 600 টাকা করে পার হেড এই বাইক রাইডে পড়েছিল। একটা গাড়িতে দুজন করে বসে 1200 টাকা। 10 মিনিট মতো ঘুরিয়ে নিয়ে আসে। এখান থেকে আমরা এগিয়ে চললাম ম্যাগনেটিক হিলের উদ্দেশ্যে। ম্যাগনেটিক হিল, যেখানে একটি পাহাড়ের ম্যাগনেটের আকর্ষণ গাড়িকে সামনের দিকে বা পেছনের দিকে টানে। শোনা যায় সেই ম্যাগনেটের টান আগে আরও অনেক বেশি ছিল, এখন তুলনামূলক কম। অনেক জায়গায়, অনেক ব্লগে, অনেক ভিডিওতে দেখেছি, কিন্তু আজ নিজের চোখে দেখতে পাচ্ছি ম্যাগনেটিক হিল। এই এক আলাদা আনন্দ, মানে জাস্ট বলে বোঝানো যাবে। আমরা দেখতে পেলাম গাড়িটা নিউট্রালে রেখেছে এবং গাড়িটা পিছিয়ে যাচ্ছে। কেউ পেছোচ্ছে না গাড়িটাকে, গাড়িটা নিজে থেকেই পিছিয়ে যাচ্ছে। কারণ ম্যাগনেটিক হিল। দেখো, ম্যাগনেটিক হিল সেলফি পয়েন্টও এখানে রয়েছে, এখান থেকে ছবি তোলা যায়। এরা বিভিন্ন পোশাক পরিয়ে ছবি তোলে। সেখান থেকে আমরা চলে এলাম এখানকার বিখ্যাত চামরি কালান গুরুদ্বারায়। মূলত ইন্ডিয়ান আর্মি এই গুরুদ্বারাটা চালনা করে, কারণ অনেক উচ্চতায় গুরুদ্বারাটা রয়েছে। সেখানে দারুণ মশলা চা খেয়ে আর প্রসাদ খেয়ে আমরা হোটেলে চলে এলাম। লের হোটেল অ্যান্টিলোপ, যথেষ্ট বড় সুন্দর হোটেল। হোটেলে রাত্রিরে থাকার পর আমরা পরের দিন ওখান থেকে বেরিয়ে চলতে লাগলাম নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। এই হোটেলে আমরা আবার ফিরব। নুব্রা ভ্যালি, প্যাংগং লেক ঘোরার পরে লেতে আমরা আবার এই একই হোটেলে ফিরে আসব। এবার শুরু হলো আসল অফ রোডিং রাস্তা। এতক্ষণ পর্যন্ত যে রাস্তা ছিল, সে রাস্তা বেশ ভালো রাস্তা ছিল, কিন্তু আজকে নুব্রা ভ্যালির দিকে আমরা যে যাচ্ছি, রাস্তা সম্পূর্ণ অফ রোডে পরিণত হয়েছে। কোথাও কোনো রাস্তা নেই, পিচ নেই, সব রাস্তাই পাথরে এবং যথেষ্ট এবড়ো খেবড়ো। এই রাস্তা দিয়ে খুব জোরে গাড়ি চালানোও সম্ভব না, তাই সামান্য ডিস্টেন্সও
অনেকটা মনে হবে এবং অনেকক্ষণ সময় লাগবে সেখানে যেতে। এখান থেকে আমরা চললাম আমার জীবনের এক স্বপ্নের জায়গায়, খারদুংলা পাস, সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোড। আমরা আছি সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস খারদুংলাতে। বেশি কথা এখানে বলা যায় না। সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস খারদুংলাতে আমরা দাঁড়িয়ে আছি। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যায় না। সুদীপ, কেমন লাগছে? আমরা সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোডে রয়েছি। আর তোমার কেমন লাগছে? ভালো তো লাগছে, কিন্তু খুব ঠান্ডা, তবে রোদটা আছে, সেই জন্য আমাদের একটু সহায়ক হয়েছে। কারণ আমরা নাথুলাতে গিয়ে দেখেছিলাম সেটা রোদ ছিল না বলে আমাদের খুব কষ্ট হয়েছিল। কিন্তু এখানে 17,982 ফিট, 17,982 ফিট, সেখানে আমরা কিন্তু এখনও বেশ সুন্দরভাবে উপভোগ করতে পারছি। তবে বেশিক্ষণ আমরা উপভোগ করবো না, আমরা গাড়িতে উঠে যাব। আমাদের সাথে রাখা আছে এবং অক্সিজেনের ব্যবস্থাও রাখা আছে আমাদের একটা গাড়িতে। তো তোমরা আমাদের সাথে থাকো, এইরকম জায়গা, এইরকম ভিউ আমরা তোমাদের দেখাচ্ছি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখতে থেকো। আমরা এরকম যত ভালো ভালো জায়গা দেখতে পাবো তোমাদেরকে দেখাবো। টাটা। 18,000 ফিটের কাছাকাছি উচ্চতার জন্য খারদুংলা পাসে কিন্তু 10 মিনিটের বেশি থাকা উচিত না। বারবার বলা দরকার, 10 মিনিটের বেশি এখানে থাকা উচিত না। আমার স্ত্রীর হঠাৎ করে দম আটকে গেছিলো এবং গাড়িতে বসিয়ে অনেক কষ্টে তাকে আবার স্বাভাবিক করা হয়েছিল। এই জায়গায় অনেককে দেখা গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে উল্টে পড়ে গেছে। তাই জন্য কোনো রিস্কের প্রয়োজন নেই। 10 মিনিটের বেশি এখানে থাকা এবং অতিরিক্ত লাফালাফি করা, অতিরিক্ত কিছু করা এখানে উচিত না, বারবার বলা হচ্ছে। এখানে এই দোকানগুলো যারা চালাচ্ছেন তারা এই জায়গার সাথে অ্যাক্লামাটাইজড, তাই জন্য তারা পারছে। খুব সাবধান, বারংবার বলা হচ্ছে খারদুংলা পাসে কিন্তু 10 মিনিটের বেশি কিছুতেই থাকা উচিত না। আমরা সেখান থেকে বেরিয়ে বরফের শাড়ি দেখতে দেখতে এগিয়ে চললাম। লেহ লাদাখ জার্নিতে এই উচ্চতাজনিত সমস্যা এক খুব কঠিন সমস্যা। সেই ব্যাপারে আমি আসবো যে কি করা উচিত, কি করলে উচ্চতাজনিত সমস্যাটা অনেক পরিমাণ কম থাকবে, সে সম্পর্কে আমি পরে আলোচনা করব। কিন্তু এই উচ্চতাজনিত সমস্যার প্রধান জিনিস হলো উচ্চতার সাথে মানিয়ে নেওয়া, অর্থাৎ উচ্চতাটা কতটা আমরা অ্যাক্লামাটাইজড করতে পারবো, সেটাই সবার প্রথম জরুরি। লেহ লাদাখ যাতায়াতের বিভিন্ন রুট রয়েছে। কোন রুটে জার্নি করলে এই উচ্চতাজনিত সমস্যাকে মানিয়ে নেওয়া সহজ হবে সে সম্পর্কেও আমি শেষ ভিডিওতে সবার সাথে আলোচনা করব। অন্তত আমার নিজের দেখা যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার কথা আমি আলোচনা করতে পারি। আমরা চলে এলাম নুব্রা ভ্যালির কাছে থাং বলে একটি জায়গা। এখানে ব্রাজিলিয়ান 2 কুচ বিশিষ্ট উট রয়েছে, যে উট নাকি সারা ভারতবর্ষে আর কোথাও পাওয়া যায় না। 2 কুচ বিশিষ্ট উট। এই জায়গায় যেতে যেতে আমরা দেখলাম যে বাইকার্স তো প্রচুর, এবং তারা কিভাবে এই অফরোডিংয়ে যথেষ্ট কষ্টের সাথে জার্নি করছে। হ্যাঁ, বাইকার্সদের মনে সত্যিই প্রচুর জোর। এত ঠান্ডা, এত অক্সিজেনের সমস্যা, এত বৃষ্টি ঝড় কোনো জায়গায় রয়েছে, যদিও এখানে ঝড় বৃষ্টি হয় না, কিন্তু অন্য জায়গাতে কাশ্মীর, শ্রীনগর, কার্গিল এইসব দিকে হয়। তো সেই সব জায়গাকে অতিক্রম করে, এত ধুলোকে অতিক্রম করে তারা যেভাবে জার্নি করে, সেটা সত্যি হ্যাটস অফ। আমি আমার ভিডিওর মাধ্যমে সেই বাইকার্স ভাই বোনেদের বলছি যে আপনাদের জার্নি সত্যি কুর্নিশ করার মতো। মনের প্রচুর দম না থাকলে এই জিনিস করা যায় না।
থাং উপত্যকায় আমরা এসে জল বয়ে যাচ্ছে। পড়েছি পড়ন্ত বিকালে। আর ওই যে বললাম এখানে সন্ধ্যা হয় অনেক পরে, আমাদের এখানে সন্ধ্যা 6টা বাজতে যেরকম অন্ধকার হয় এখানে সেটা রাত্রির আমরা 8টায়। চলেছি নুব্রা ভ্যালি থেকে ক্যামেল রাইডের দিকে। 2 কুচ বিশিষ্ট উটে রাইড করার জন্য আমরা তাড়াতাড়ি চললাম, কারণ এখানে সন্ধ্যা 7টার মধ্যে এই ক্যামেল রাইডের যে টিকিট সেটা দেওয়া কিন্তু বন্ধ হয়ে যায়। বারবার বলছি, সন্ধ্যা 7টার মধ্যে ক্যামেল রাইডের টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়। আমাদের পরে অনেকে গেছিল, তারা কিন্তু টিকিট পায়নি। খোলা উপত্যকাটা যথেষ্ট হাওয়া দিচ্ছিল এবং বেশ ঠান্ডা ছিল। আমরা 500 টাকা দিয়ে জনপ্রতি টিকিট কেটে 15 থেকে 17-18 মিনিটের ক্যামেল রাইড হয়। মাঝখানে এরা ছবি তুলে দেয়। উটগুলো দেখো, বাচ্চা উটও রয়েছে, 2টো করে কিন্তু কুঁজ আছে। এই 2টো কুঁজের মাঝখানেই বসার ব্যবস্থা। উটগুলো সাইজে একটু ছোট রাজস্থানের উটের তুলনায়, ধরে থাকো শক্ত করে। হ্যাঁ, কিন্তু তাদের ওঠা বা চলার পদ্ধতি একই রকম। প্রত্যেকটি উটে একজন করে লোক চাপতে পারেন। বাচ্চাদের জন্য ছোট ছোট উট আছে, সে উটে চাপার ব্যবস্থা রয়েছে। এদিকে তাকাও মা। এখানকার শীতল মরুভূমি, কোল্ড ডেজার্ট, তার মধ্যে দিয়ে উট চলল। তোমরা দেখলে বুঝতে পারবে এখানকার মাটিগুলো সাদা সাদা ধরনের। এগুলো মাটি নয়, এগুলো বালি, সাদা বালি। লাদাখের এই বৈশিষ্ট্যময় উটে চেপে আমরা থাং এর যাত্রা শেষ করলাম। এখান থেকে আমরা হোটেলে ফিরে এলাম। পরবর্তী পর্বে আমরা এখান থেকে চলে যাব প্যাংগং লেকের দিকে। হ্যাঁ, একটু কষ্টকর জার্নি এবং অনেক কিছু ঘটনা বলার বাকি রয়েছে। সেই সমস্ত ঘটনা, সমস্ত কিছু নিয়ে এর দ্বিতীয় পর্বে আমরা ফিরে আসব এবং সেখানে দেখাবো প্যাংগং লেককে, যা সব মানুষের কাছে এক স্বপ্ন। তোমরা আমাদের সাথে থেকো, ভালো থেকো। সবকটা পর্ব দেখতে থেকো, আর দেখার পরে তোমাদের মতামত কিন্তু অবশ্যই দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।